ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি আজকে উচ্চ মাধ্যমিক 2022 বাংলা বাংলার সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশান বলতে আমি এর আগে তোমাদের লং প্রশ্নের সমস্ত সাজেশান দিয়ে দিয়েছি বাংলাতে। তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে তোমাদের বাংলাতে শর্ট যে কোয়েশ্চানগুলো হয় এসএকিউ এবং এমসিকিউ, সেগুলো আজকে আলোচনা করব। তো সেগুলো আলোচনা করার আগে তোমরা একটা দেখে নাও এটা, যে তোমাদের পরীক্ষাতে তোমাদের এই কে বাঁচায় কে বাঁচে এই অধ্যায়টা থেকে কোনো প্রশ্ন থাকবে না। আর গল্প যদি বলি ওইটা, আর একটা হচ্ছে পদ্য থেকে শিকার কবিতা থেকে কোনো প্রশ্ন থাকবে না। তাছাড়া তোমাদের শব্দার্থ তত্ত্ব, তারপর যে কলের কলকাতা, গানের ধারা, এগুলো থেকে কোনো প্রশ্ন থাকবে না। সেটা বিষয় নয়, সেটা বিষয় হচ্ছে যে আমি আজকে তোমাদের যে গদ্যগুলো এবং পদ্যগুলো আছে, সেই গদ্য এবং পদ্য এগুলো থেকে তোমাদের যে শর্ট প্রশ্নগুলো হয় এমসিকিউ এবং এসএকিউ এ টু জেড সমস্তই আমি তোমাদের আজকে করাবো। তো আমি প্রথমে তোমাদের কবিতা অর্থাৎ পদ্যগুলো থেকে তোমাদের করাবো। তোমাদের পদ্য হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে শিকার কবিতা বাদ দিয়ে বাকি যেগুলো আছে, যে রূপনারায়ণের কুলে, তারপর আমি দেখি, তারপর হচ্ছে কন্ধনরতা জননীর পাশে, আর একটা হচ্ছে তোমাদের মহুয়ার দেশ। এই যে চারটি অধ্যায় আছে, এই চারটি থেকে তোমাদের এমসিকিউ এসএকিউ সমস্ত এ টু জেড যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো পরের ভিডিওতে আমি তোমাদের ওই ভারতবর্ষ এবং ভাত যে গদ্যাংশ আছে সেখান থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ করাবো, ঠিক আছে। আর তোমাদের বাংলা সম্পূর্ণ সাজেশন আমি দিয়ে দিয়েছি, শর্ট প্রশ্ন বাদ দিয়ে পুরো প্রবন্ধ রচনা থেকে শুরু করে সমস্ত। তো তোমরা সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, না হয় তোমরা পলাশ গাইড ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমাদের বাংলা, তারপরে ইতিহাস, তারপরে হচ্ছে ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশান সমস্ত বিষয়ের সাজেশান আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি। শুধু সাজেশান নয়, সেগুলো উত্তর সহ তোমাদের করিয়ে দিয়েছি এবং সেটা তোমরা পিডিএফ আকারেও পেয়ে যাবে, ঠিক আছে। তাই তোমাদের বলবো, তোমরা পিডিএফ পেতে চাইলে তোমরা আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করতে পারো। সেটা হচ্ছে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত পিডিএফ সংগ্রহ করতে পারো, ঠিক আছে। এবার তোমরা তোমাদের যে কবিতা অর্থাৎ পদ্যাংশগুলো থেকে যে এমসিকিউগুলো হবে সেগুলো এবার দেখে নাও, ঠিক আছে। আর তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে এই ধরনের ভিডিও তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো এবার আমি তোমাদের একের পর এক কবিতাগুলো এমসিকিউ এসিকিউ করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, সময়টা খুব কম, তাই আমি তোমাদের টাইপ করে দিচ্ছি না, তোমাদের আমি বই থেকেই দিয়ে দিচ্ছি, তোমরা এগুলোই দেখে নেবে। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একই সঙ্গে আমি বলে দিচ্ছি, কারণ তোমরা বলতে পারো যে আমাদেরও তো বই আছে, আমরাও তো বই থেকে সব করতে পারি। ঠিক আছে, তোমাদেরও বই আছে, যার আছে ভালো কথা। এটা হচ্ছে বইটা হচ্ছে তোমাদের রায় মার্টিনের বই। এখান থেকে তোমরা তোমাদের যদি থেকে থাকে তো ভালো, আর যাদের নেই তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, কারণ এই বই থেকে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোই তোমাদের বেশিরভাগটাই পরীক্ষাতে আসে। তো রায় মার্টিনটা তোমরা ফলো করবে। একটু লং প্রশ্নগুলো একটু কঠিন হয়, একটু টাফ হয়, তো অসুবিধা নেই। তোমরা যেহেতু বড়ো হয়েছো এখন, তোমরা সেটা করতে পারবে। তাই তোমাদের বলবো তোমরা রায় মার্টিন থেকে করার চেষ্টা করবে। তো আমি তোমাদের রায় মার্টিন থেকেই করাচ্ছি, কারণ আমার কাছে এতটাই সময় নেই যে তোমাদের টাইপ করে দেখাবো, টাইপ করে দেবো, দরকার নেই, সেটা আমি এমনি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা এই পিডিএফটা চাইলে তোমরা আমার ডিসক্রিপশান বক্সে চলে যাবে, সেখানে ওই টেলিগ্রাম লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো, টেলিগ্রাম লিঙ্ক থেকে, টেলিগ্রাম থেকে নিয়ে, ঠিক আছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যাদের বই আছে অবশ্যই ভালো, তোমরা রায় মার্টিনটা একটু ফলো করতে পারো। আমি রায় মার্টিন থেকেই দিচ্ছি, কারণ এগুলো প্রশ্নগুলো খুবই খুব ভালো প্রশ্নগুলো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকে, এবং যেটা দেখছি আমি পরীক্ষাতে তোমাদের রায় মার্টিন থেকেই বেশিরভাগ কোয়েশ্চানগুলো আসে, সেটা তোমরাও পরীক্ষা করে দেখতে পারো, ঠিক আছে। তো তোমাদের প্রথম যেটা আছে কবিতা, সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে, ঠিক আছে। এখান থেকে যে এমসিকিউগুলো হবে সেগুলো দেখে নাও। তো তোমাদের বলে রাখছি যে ভিডিওটা খুব বড় হবে একটু, কারণ তোমাদের চারটা যে কবিতা, সেই চারটা কবিতা এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ তোমাদের আলোচনা করবে, এবং প্রশ্নগুলো আমি বলেও দেবো, সেই সঙ্গে তোমাদের ইম্পর্টেন্টগুলো এখানে দেখিয়ে দেবো। তো তোমরা প্রশ্ন যখন করার প্রথম দেখবে যে কিছু কিছু প্রশ্নের পাশে দেখবে ওই বর্ষ নমুনা প্রশ্ন, বা 2015 সালে, 16 সালে, এমনকি 20 সালে এসেছে, এইগুলো একটু ভালো করে করবে, এবং যেগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো একটু ভালো করে করতে হবে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও রূপনারায়ণের কুলে, যেখান থেকে যে প্রশ্নগুলো হচ্ছে, যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, তার মধ্যে তোমরা এটার মূল কাব্যগ্রন্থ কোথা থেকে নেওয়া হয়েছে সেটা তো তোমরা প্রত্যেকটি গদ্য বা পদ্ধতি জানতে হবে তোমাদের, কারণ মূল কাব্যগ্রন্থ বা উৎসটা জানতে হবে ভালো, এটা না জানলে কিন্তু হবে না, এটা জানবে। তাই এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটাই, যে রূপনারায়ণের কুলে কবিতাটির মূল গ্রন্থের নাম, যেটা হবে শেষ লেখা রবি ঠাকুরের
এটা হচ্ছে শেষ লেখা, এখান থেকে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে রূপনারায়ণ কুলে কবিতাটি রচিত হয়। এই যে রচিত হয় 30শে বৈশাখ 1348, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো তোমরা নাও করলে হবে, কিন্তু উৎসটা করবে কোথা থেকে নেওয়া হয়েছে, মূল কাব্যগ্রন্থ। তারপরে হচ্ছে যে রূপনারায়ণ কুলে কবিতাটি রচিত হয়, এটা একটু ভালো প্রশ্ন, যে শান্তিনিকেতনে। তারপরে হচ্ছে রূপনারায়ণ কুলে কবিতাটি প্রথম লেখা হয়েছিল কটি ছত্রে, এটাও একটু ভালো, প্রশ্নটাও করবে 11টি ছত্র, এটা তোমাদের অনেক সময় এই প্রশ্নটাও আসে। তারপরে হচ্ছে রূপনারায়ণ কুলে কবিতাটি কাব্যগ্রন্থে কত সংখ্যক কবিতা, এটা হচ্ছে 11 সংখ্যক। তারপরে রবীন্দ্রনাথ কুলে বলতে রবীন্দ্রনাথ আসলে বুঝিয়েছেন, তো এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে রূপময় মর্ত্যভূমিকে, অর্থাৎ আমাদের এই ধরিত্রী বা পৃথিবীটাকেই বুঝিয়েছে। ঠিক আছে। কবিতায় রূপনারায়ণ নদীটি কিসের প্রতীক, এখানে হচ্ছে বিশ্ব সংসারের প্রতীক। জানিলাম এ জগৎ, তো এটা হবে স্বপ্ন নয়, এটা হচ্ছে কবিতার লাইন। জেগে উঠিলাম কবির চেতনায় কোথায় জাগরিত হলো, মানে চেতনা কোথায় জাগরিত হলো, এটা সঠিক উত্তর হবে তোমাদের, সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে। তারপর হচ্ছে রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ হচ্ছে জীবনবোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। এটা তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো জাস্ট বলে দিচ্ছি, অপশানগুলো আর বলছি না, ঠিক আছে। রূপনারায়ণ কুলে জেগে উঠে কবি দেখলেন, তো এটা হবে স্বপ্ন বাস্তবের পার্থক্য অনেক। রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন, তো সঠিক উত্তর হবে আপনার রূপ। এটা হচ্ছে 2019 এবং 2015 সালে এসেছিল। এইরকম প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে রক্তের অক্ষরে দেখিলাম বলতে কবি বুঝিয়েছেন প্রিয়জনের সঙ্গে চির বিচ্ছেদ বেদনার কাতর হয়ে গেলেন। চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন, এটা হচ্ছে নমুনা প্রশ্ন 2014। আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, কবি আপনার রূপ চিনতে পেরেছেন বলতে নিজের জীবন দর্শনের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। ঠিক আছে। তারপরের প্রশ্ন, চিনিলাম আপনাকে বা আপনারে, কথাটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন তিনি আত্মপরিচয় পেলেন। সত্য যে কঠিন, কবি একথা জানলেন আঘাতে ও বেদনায়। পরের প্রশ্ন হচ্ছে রূপনারায়ণ কুলে জেগে কবি ভালোবাসলেন কঠিনকে, কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণটা হচ্ছে সত্যের অন্য নাম কঠিন বলে, বা সত্যের অপর নাম কঠিন। ঠিক আছে। কঠিন সত্যকেই শেষ পর্যন্ত ভালোবাসলেন রবীন্দ্রনাথ, কারণ সত্য কঠিন বলেই তা কখনো বঞ্চনা করে না। ঠিক আছে। তারপরে হচ্ছে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হচ্ছে এটা হচ্ছে সত্যকে, এটা হচ্ছে 2016 সালে উচ্চ মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে। তারপরের প্রশ্ন এর পরের প্রশ্ন হচ্ছে কবি আমৃত্যুর দুঃখের তপস্যা বলতে বুঝিয়েছেন জীবন কি। কবির মতে এই জীবন হলো দুঃখের তপস্যা করার জন্য। আমৃত্যুর দুঃখের ড্যাশে জীবন, শূন্যস্থানে সঠিক শব্দ বসাটা হচ্ছে তপস্যা। দুঃখের তপস্যা যে কারণে কবি আজীবন করেছেন তা হলো সত্যকে শ্রেষ্ঠ মূল্য দেওয়ার জন্য। সত্যের দারুণ মূল্য লাভ করবেন কবি স্বয়ং। জীবনের দেনা শোধ করিবেন কবি, সেই দেনাটা হচ্ছে মৃত্যুর মধ্য দিয়ে। কিভাবে শোধ করে? মৃত্যুর মধ্য দিয়ে। শেষ পর্যন্ত কবি আত্মস্বরূপকে চিনলেন। সঠিক উত্তরে প্রাচ্য দর্শনের আস্তিকতায়। ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের এসএকিউ যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখে নাও। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে রূপনারায়ণ কুলে কবিতাটি কবে কোথায় রচিত হয়েছিল, এটা হচ্ছে 13ই মে 1441 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে। এটা আগেও হয়েছে। তোমাদের বলে রাখি এমসিকিউ এসিকিউর মধ্যে কিছু কমন থাকবে, যেটা হচ্ছে এমসিকিউতে পড়েছিলে আবার এসিকিউতেও থাকবে। ঠিক আছে। রূপনারায়ণ কুলে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? আবার আছে এটা শেষ লেখা, এটা আগেও ছিল, সেটাই বলছিলাম আমি একটু আগে। রূপনারায়ণ কুলে কবিতাটি কবি জীবনের কোন সময়ে লিখেছিলেন, এটা একটা ভালো প্রশ্ন আছে, জীবনের শেষ প্রান্তে, তাই এটা কবির যে শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কবির সম্ভবত শেষ কাব্যগ্রন্থ। রূপনারায়ণ কুলে কবিতাটি প্রেক্ষাপট জানা যায় কোন বই থেকে? এটা হচ্ছে রূপনারায়ণ কুলে কবিতাটি প্রেক্ষাপট জানা যায় রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ বই থেকে। পরের প্রশ্ন হচ্ছে জেগে উঠিলাম, কে জেগে উঠিলেন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ স্বয়ং। জেগে উঠিলাম, কবি কোথায় জেগে উঠলেন? এটা হচ্ছে রূপনারায়ণের কুলে কবি জেগে উঠলেন
জেগে উঠিলাম কবি কি বলতে চেয়েছেন? যে কবিতার আসন্ন মৃত্যুর করাল গ্রাসে আচ্ছন্ন মগ্ন চৈতন্য থেকে আবার চেতনা ফিরে পেয়েছেন, তাই তিনি বলেছেন যে তিনি জেগে উঠেছেন। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে রূপনারায়ণ কুলে জেগে উঠে কবি কি জানলেন? যে কবি জানলেন যে জগৎ স্বপ্ন নয়, এ জগৎ স্বপ্ন নয়। কবির কখনোই উপলব্ধি হলো যে রূপনারায়ণ কুলে জেগে উঠে, অর্থাৎ প্রবহমান জীবন নদীর কূলে আত্মজাগরণের ফলে কবি বা তিনি উপলব্ধি করলেন এই জগৎ স্বপ্নময় নয়, এ জগৎ স্বপ্নময় নয়। কবির কেন এ কথা মনে হয়েছে? তো মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রবাহমান জীবন নদীর কূলে কবি রবীন্দ্রনাথের আত্মজাগরণ ঘটেছে। অভিজ্ঞতায় ঋদ্ধ কবি আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে চিনেছেন, নিজের স্বরূপ প্রত্যক্ষ করেছেন হৃদয়ের রক্তক্ষরণে। তাই এ জগৎকে তার স্বপ্নময় মনে হয়নি। ঠিক আছে, তারপর হচ্ছে এই জগৎ সম্পর্কে কবির কি ধারণা ছিল? এই জগৎ সম্পর্কে কবির ধারণা ছিল যে তা স্বপ্নময়, কিন্তু পরবর্তী সময়ে তার সেই ধারণার পরিবর্তন ঘটে। চৈতন্যোদয়ের পথে কবির সহায়ক কী ছিল? রক্তের অক্ষরে লেখা আপন রূপই ছিল চৈতন্যোদয়ের পথে কবির সহায়ক। আপনার রূপ কার, কী রূপের কথা কবি বলতে চেয়েছেন? যে কবিগুরু রবীন্দ্রনাথ জীবন সায়ান্নে উপনীত হয়ে জীবন নদীর অকূলে দাঁড়িয়ে আত্মপরিচয় লাভ করলেন। কবির কঠোর সত্যান্বেষ হল সম্পূর্ণ, বুঝলেন মৃত্যু জীবনের আর এক দিক। এইভাবে জীবন সম্পর্কে নির্মোহ থেকে আপনার রূপ দেখলেন তিনি। কবি আপনার রূপকে কিভাবে দেখলেন? কবি রক্তের অক্ষরে আপনার রূপ দেখলেন। চিনিলাম আপনারই, কবি কিভাবে নিজেকে চিনলেন? এটা হচ্ছে 2019 এবং 2016-তে এসেছিল। এটা একটু ভালো করে রাখবে, এইগুলোর কথা বলছিলাম, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তারপরের প্রশ্ন, সত্য যে কঠিন, কবির এই উপলব্ধি কিভাবে হলো? এটা হচ্ছে আঘাত ও বেদনা লাভের ফলে কবি উপলব্ধি করলেন সত্যের রূপ কঠিন। রূপনারায়ণ কুলে কবিতায় কবি সত্যের কি পরিচয় পেয়েছেন? যে তিনি এটাই পেয়েছেন যে সত্য খুবই কঠিন। সত্যের কোন রূপ বক্তা প্রত্যক্ষ করেছিলেন? এটা হচ্ছে সত্যের কঠিন রূপ। কঠিনের ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? এটা 2015 সালে এসেছিল। এটা একটু ভালো করে করবে। প্রশ্ন সংখ্যা একটু বেশি, কিন্তু তাও তোমরা একটু করে যাবে, কারণ শর্ট প্রশ্নের এরকম কোনো সাজেশান হয় না, তাই তোমাদের নির্দিষ্ট করে আমি দিচ্ছি না, সবগুলোই করে যাবে। ঠিক আছে, অথবা দিয়ে আছে যে কঠিনের ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? এটা 2017 সালে এসেছিল। যে সত্য কঠিন হওয়া সত্ত্বেও কবি তাকে ভালোবাসলেন, কারণ সত্য কখনো বঞ্চনা করে না, সে কখনো করে না বঞ্চনা বক্তাকে। এটা হচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সে কখনো করে না বঞ্চনা। কে কাকে বঞ্চনা করে না? এটা হচ্ছে সত্য কখনো কবিকে বঞ্চনা করে না, সে কখনো করে না বঞ্চনা। কবি কোন জিনিসের প্রতি এত নির্ভরতা দেখিয়েছেন? যে চির রোমান্টিক গীতিকবি রবীন্দ্রনাথ সত্য অকপট বলে তার উপরে নির্ভরশীলতা দেখিয়েছেন। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কার এই উপলব্ধি? এটা উপলব্ধি হচ্ছে কবি স্বয়ং কবির আর কি। ঠিক আছে, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন। কেন? এটা 2018 সালে এসেছিল। যে সত্য কঠিন, তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয়, তাই তিনি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। সত্যের মূল্য দিতে কবি কী চেয়েছেন? সত্যের মূল্য দিতে কবি জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন। সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা হয়? আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যের দারুণ মূল্য লাভ হয়। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুর মাধ্যমে কোন দেনা শোধ করার কথা বলেছেন কবি? এটা একটা ভালো প্রশ্ন। যে মৃত্যুর মাধ্যমে কবি জীবনের অন্তে সত্যের চিরভাস্বর মূল্য লাভের দেনা শোধ করার কথা বলেছেন। পরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন? যে সারা জীবন দুঃখের তপস্যার মধ্য দিয়ে সত্যকে লাভ করে জীবনের দেনা শোধ করার কথা কবি বলেছেন। এটা হচ্ছে 2014 হচ্ছে সংসদ থেকে নমুনা করা একটি প্রশ্ন। এইগুলো একটু ভালো করে করবে। কবি দেনা শোধ করে দিতে চান কেন? যে কবি মৃত্যুর হাতে নিজেকে নিশ্চিন্তে সমর্পণ করতে চান, তাই জীবনের যাবতীয় দেনা তিনি শোধ করে দিতে চান। চৈতন্যোদয়ের পর কবি কোন উপলব্ধিতে শেষ পর্যন্ত ভালোবাসলেন? এটা হচ্ছে চৈতন্যোদয়ের পর কবি মৃত্যুঞ্জয়ী উপলব্ধিকে শেষ পর্যন্ত ভালোবাসলেন।
এটা হয়ে গেলো তোমাদের রূপনারায়ণের কুলে। এবারে পরের যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মহাদেশ। তো তোমাদের বলছি যে ভিডিওটা একটু বড় হবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখবে, তাহলে তোমাদের আর কিন্তু নতুন করে আর শর্ট ফোনও করার দরকার নেই। এগুলোই করলে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে, ঠিক আছে। তবে প্রশ্ন সংখ্যা একটু বেশি হবে, তো যাই হোক তোমরা একটু দেখে যাবে। তোমাদের পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা আমার টেলিগ্রাম লিঙ্কে জয়েন করো, সেখান থেকে তোমরা সমস্ত সাজেশানের পিডিএফ পেয়ে যাবে। এটাও তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের পিডিএফ লিঙ্কটা, পিডিএফ নয়, আমি তোমাদের টেলিগ্রাম লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে করে নেবে, ঠিক আছে। একটু ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরের প্রশ্ন হচ্ছে তোমাদের পরের যে অধ্যায় মহাদেশ থেকে, এখান থেকে যে প্রথম প্রশ্ন হচ্ছে সমর সেনের প্রথম কবিতা কোনটি? তুমি ও আমি। সমর সেন, এরা হচ্ছে সমর সেন হচ্ছে মহাদেশের লেখক নয়, কবি। সমর সেন কোন পত্রিকা সম্পাদনা করতেন? এটা হচ্ছে ফ্রন্টিয়ার। মহাদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কয়েকটি কবিতা। আমি বলছিলাম যে প্রত্যেকটি গদ্য বা পদ্য মূল যে কাব্যগ্রন্থ সেটা জেনে রাখবে। কত খ্রিস্টাব্দে মহাদেশ কবিতাটি রচিত হয়? 1937 খ্রিস্টাব্দে। মহাদেশ কবিতায় কথাকার নিঃসর্গ প্রকৃতির বর্ণনা আছে, এটা হচ্ছে সাঁওতাল পরগনার। এই প্রশ্নটা একটু দেখে রাখবে। মহাদেশ কবিতাটি কটি স্তবকে বিভক্ত? 2টি। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে কেমন সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এনে দেয়, এটা হচ্ছে অলস সূর্য। উজ্জ্বল আলোর স্তম্ভ হলো গলিত সোনার মতো। অলস সূর্য দেয় একে, অলস সূর্য কী আঁকে? উজ্জ্বল আলোর স্তম্ভ। অলস সূর্য ছবি আঁকে, এটা হচ্ছে সন্ধ্যার জলস্রোতে। আর আগুন লাগে, কোথায় আগুন লাগে? জলের অন্ধকারে ধূসর ফেনা। এইগুলো কিন্তু ভালো করে করে রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অনেক সময় ভুল করে ফেলো, তাই এটা এই রকমের প্রশ্নগুলো ভালো করে করে রাখবে। ঘরে ফিরে ঘরে আসে, মানে ঘুরে ফিরে ঘরে আসে, কি ঘুরে ফিরে ঘরে আসে? এটা হচ্ছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। এবারে পরের প্রশ্ন হচ্ছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, এটা 2017 সালে এসেছিল। এটা হচ্ছে শীতের দুঃস্বপ্নের মতো। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, বঙ্কিম শব্দের অর্থ হচ্ছে বাঁকা। মেঘ মদির মহাদেশ, মদির শব্দের অর্থ কি? মত্ত। মেঘ মদির মহাদেশ আছে, এটা হচ্ছে অনেক অনেক দূরে। এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক 2018 সালে এসেছিল। তারপর যে সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া পেলে, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে কি ছায়া পেলে? এটা হচ্ছে দেবদারুর গাছ। এই যে মহাদেশ, এই পড়াটার মধ্যে মূলত দেবদারু গাছের কথাই উল্লেখ আছে। কোন গাছের দীর্ঘ রহস্যের কথা মহাদেশ কবিতায় ব্যক্ত? এটাও দেবদারু, ঠিক আছে। মহাদেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, এটা 2014 সংসদ থেকে নমুনা করা প্রশ্ন। সমুদ্রের দীর্ঘশ্বাস, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাতের নির্জন নিঃসঙ্গতাকে কি করে? আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক, এটা হচ্ছে মহুয়ার ফুল। এটা 2014 সংসদ থেকে নমুনা করা প্রশ্ন। মহাদেশে অন্ধকার কেমন? নিবিড়। মহাদেশে মাঝে মাঝে কবি কি শোনেন? কলকারখানার শব্দ বা খনির শব্দ, কয়লা খনির শব্দ। মহাবনের ধারে কি আছে? কয়লা খনি। পরের প্রশ্ন সবুজ সবুজ সকাল কিসে ভেজা? এটা হচ্ছে 2019 সালে এসেছিল উচ্চ মাধ্যমিকে, শিশিরে ভেজা হবে উত্তর। অবসন্ন মানুষের শরীরে দেখি, এটা হচ্ছে 2015 সালে এসেছিল ধুলোর কলঙ্ক। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কবি কখন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন? শিশিরে ভেজা সবুজ সকালে। অবসন্ন মানুষের চোখ কেমন? ঘুমহীন। অবসন্ন মানুষের চোখে কি হানা দেয়? ক্লান্ত দুঃস্বপ্ন, ঠিক আছে। এই হচ্ছে এখানের প্রশ্নগুলো এমসিকিউ। এবার এসএকিউগুলো দেখে নাও। মহাদেশ কবিতাটি কবি সমর সেনের কোন কাব্য বা কোন বাক্য থেকে নেওয়া? এটা বাক্য না, এটা হচ্ছে কাব্য থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কয়েকটি কবিতা, এটাই হচ্ছে কাব্য। মহাকথার অর্থ কি? একটু আগে হয়ে গেছিলো। এটা হচ্ছে মহাকথার অর্থ হচ্ছে মৌল ফুল যার রস দিয়ে মাদক প্রস্তুত হয়, অর্থাৎ মদ প্রস্তুত করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে মহাদেশ কবিতায় কবি সমর সেন মহাদেশ বলতে কোন স্থানকে বুঝিয়েছেন? এটা হচ্ছে সাঁওতাল পরগনা, এটা আগে হয়েছিল সেটাই। অলস সূর্য দেয় এঁকে, অলস সূর্য কী এঁকে দেয়? এটা হচ্ছে 2017 সালে এসেছিল। এটা হচ্ছে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয় জলস্রোতের উপর, ঠিক আছে। অলস সূর্য দেয় এঁকে, অলস কথার অর্থ কি? অলস কথার অর্থ হচ্ছে ক্লান্তি। গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ পংক্তিটির সাধারণ অর্থ লেখো। যে প্রশ্নে প্রদত্ত পংক্তিটির অর্থ হলো এই যে মহাদেশের অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয়। আর আগুন লাগে, কোথায় আগুন লাগে? মহাদেশে
জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির কাছে আসে? এটা হচ্ছে 14 সালের সংসদ থেকে নমুনা করা প্রশ্ন। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে কবির কাছে আসে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। বঙ্কিম কথার অর্থ কি? বাঁকা। তোমাদের বলেছিলাম যে এসএকিউ এবং এমসিকিউর মধ্যে প্রশ্নগুলো কিন্তু কমনই আসে, তাই তোমরা একটু ভাবো না যে অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে, কারণ যেগুলো তোমরা এমসিকিউতে পড়েছিলে সেইগুলোই বেশিরভাগ আবার এসএকিউতে আছে। ঠিক আছে, তো পরের প্রশ্ন হচ্ছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসে ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়া এখানে কিসের প্রতীক? এটা হচ্ছে ধোঁয়া শব্দটি এখানে শিল্প সভ্যতার প্রতীক। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে 2014 সালের সংসদ থেকে নমুনা করা হয়েছিল প্রশ্নটি। নাগরিক রূঢ় বাস্তবতায় ধোঁয়ায় বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি সমর সেন শহরের স্তব্ধতা বা যন্ত্রণার কথাই উল্লেখ করেছেন। শীতের দুঃস্বপ্নের মতো কে নেমে আসে? এর সঠিক উত্তর হবে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে প্রায় নেমে আসে। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। অনেক অনেক দূরে আছে, অনেক অনেক দূরে কি আছে? মহা বা মেঘমদির মহাদেশ। কবি কাকে মেঘমদির মহাদেশ বলেছেন? এটা হচ্ছে নামহীন দেশকে কবি, অর্থাৎ অনেক দূরে কোনো এক নামহীন দেশকে কবি মেঘমদির মহাদেশ বলেছেন। মহাদেশ কিসের প্রতীক? মহাদেশ হচ্ছে সবুজ সভ্যতার প্রতীক। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, সেখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? এটা হচ্ছে মেঘমদির মানে মহাদেশকে বোঝানো হয়েছে, অনেক দূরে যেটা আছে সেটাই। সেখানে পথের দুধারে ছায়া ফেলে, পথের দুধারে কোন গাছ ছায়া ফেলে? এটা হচ্ছে দেবদারু। রাত্রি নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? রাত্রি নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। এটা হচ্ছে দীর্ঘশ্বাস, অর্থাৎ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। ঠিক আছে, এবারে পরের প্রশ্ন হচ্ছে রাত্রি নির্জন নিঃসঙ্গতা কীভাবে আলোড়িত হয়? নিঃসঙ্গ কীভাবে আলোড়িত হয়? এটা হচ্ছে সমুদ্রের দীর্ঘশ্বাসের দ্বারা। আমার ক্লান্তির উপরে ঝরুক পংক্তিটিতে কোন ফুলের ঝরে পড়ার কথা বা কামনা করা হয়েছে? এটা হচ্ছে মহুয়া ফুলের। কবি কথায় মহুয়ার গন্ধ নিতে চাইছেন? এটা হচ্ছে তাঁর ক্লান্তির উপর নামুক মহুয়ার গন্ধ। কবির এই প্রার্থনা কেন? যে কবি ক্লান্ত, তাই তিনি তার ক্লান্তির উপর মহুয়ার গন্ধ নেমে আসার প্রার্থনা করেছেন। কবি নিজের ক্লান্তির উপর কী ঝরে পড়া ও কী নামার কথা বলেছেন? এটা হচ্ছে ফুল, মহুয়া ফুল ঝরে পড়া ও মহুয়া ফুলের গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে বা বলেছেন। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, এখানে বলতে কোনখানের কথা বলা হয়েছে? অসহ্য নিবিড় অন্ধকার বলতে কি বোঝো? যে আলোচ্য অংশে এখানে বলতে মহুয়া বনের ধারে কয়লা খনির কথা বলে হয়েছে। অসহ্য নিবিড় অন্ধকার অর্থে যে অন্ধকার অসহনীয় ও দুর্ভেদ্য তার কথা বলা হয়েছে। কবি সমর সেন নগর জীবনের কোন দিকটা থেকে মনকে মুক্ত করতে চেয়েছেন? এটা হচ্ছে একঘেয়েমি, দৈনিক ব্যস্ততা। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন? এটা হচ্ছে কয়লা খনির গভীর শব্দ। এটা হচ্ছে 2016 সালে এসেছিল উচ্চ মাধ্যমিকে। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে গভীর বিশাল শব্দ কি? গভীর এবং সেখানে কিসের শব্দ? এটা হচ্ছে 15 সালে এসেছিল 2015-তে। কয়লা খনি গভীর এবং সেখানে মহাদেশের শ্রমিকদের কয়লা ভাঙার শব্দ। শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখেন? এটা হবে ধুলোর কলঙ্ক দেখেন, মানে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন। অবসন্ন মানুষের শরীরে দেখি কবি অবসন্ন মানুষের শরীরে কি দেখতে পান? এটা হচ্ছে ধুলোর কলঙ্ক। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কবি কখন অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন? এটা হচ্ছে শিশির ভেজা সবুজ সকালে। ধুলোর কলঙ্ক বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ধুলোর কলঙ্ক অর্থে সম্মানহীন জীবনযাত্রার কথা কবি বলেছেন। শ্রমিক মানুষ যারা সমাজের স্বার্থে শ্রমদান করে চলেছে, কিন্তু সমাজে তারা উপেক্ষিত, লাঞ্ছিত ও মানিত। ঠিক আছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে যে শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে। ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? সেই একই প্রশ্ন নিদ্রাহীন চোখে ওই কয়লা খনি অবসন্ন শ্রমিকরা 2019 সালে এসেছিল। ঠিক আছে।